আশীর্বাদ বলি। হ্যাঁ, শুধু আশীর্বাদ নিলেই তো হবে না, এখন সারাদিন পরিশ্রম করার পর অফিস থেকে এলে পরে যার সুন্দর মুখখানা দেখলে ক্লান্তি কাটবে না, তাকে যাবো রে, আমি কিন্তু এক্ষুনি এখানে চলে যাবো। কোথায় যাবো তুই? ভাস্কর, তুই এসেছিস? এই দেখ, আমি পুলিশের চাকরি পেয়েছি। আজ আমি রীতিমতো পুলিশ অফিসার। পুলিশ আর পাত্র আইনকে ফাঁকি দিয়ে চাকরিটা দিতে তোর বিবেচি একটুকু ভাদ্রটা হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, সব পুলিশ অফিসারই কিন্তু ঘুষ খায় না। অতীতের অভিজ্ঞতা দিয়ে বর্তমানকে বিচার করে ভুল হবে। নইলে তোমরা কি কখনো ভাবতে পেরেছে যে ফুলসজ্জা রাতে বাড়ি থেকে নতুন নিখোঁজ হয়ে যাবে? এই ফুলসজ্জা রাতে বউ নিখোঁজ হওয়ার সঙ্গে ওর চাকরি পাওয়ার কি সম্পর্ক আছে? আছে এমন আছে। সেদিন তো ছোট মন্ত্রীর বাড়ি থেকে ওই পুলিশের চেহারাটা আমি দেখেছি। সেরকম পুলিশ আমি কোনোদিনই হব না ভাস্কর। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি। পুলিশ চিন্তা আমার বাকি নেই। সাধারণ পুলিশ অফিসার থেকে ডিএসপি পর্যন্ত সবাই আমার চেনা হয়ে গেছে। পুলিশ আর শুধু দেশের শত্রু নয়, সমাজের শত্রু। আর তুইও যখন পুলিশের চাকরিটা নিয়েছে তখন আজ থেকে তুই আমার শত্রু। তোরা একটা কথা শুনে না, লোকের বসবর্তী হয়ে যে পোশাকটা তুই আজ গায়ে পড়েছিস, যেদিন এই পোশাকের যোগ্য মর্যাদা দিতে পারবি, সেই দিন বন্ধুত্বের দামিয়ে আমার দরজায় পা রাখবি। তারপরে তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে না বলছেন কেন বৌদি? ভাস্কর যদি খুশি হয় তাহলে পুলিশের চাকরিটা আমি ছেড়ে দেবো। আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আমি ছিন্ন করি। সত্যি বলছিস ভাস্কর? তুই সত্যি বলছিস? তোর আমার বন্ধুত্বের মাঝে এই চাকরি তো তুচ্ছ ভাস্কর। আমি আমার জীবনের সর্বসুখ ছাড়তেও রাজি। কি বলছো তুমি? ভেবে বলছো তো? জানি বৌদি, জানি আজকের দিনে হয়তো চাকরি পাবো না, বেকারত্বের চালানিয়ে হয়তো আজীবন আমাকে বেঁচে থাকতে হবে। তবু আমার মনে একটু কোনো সান্ত্বনা থাকবে বৌদি যে বন্ধুত্বের সম্পর্ক আমি অক্ষুণ্ণ রাখতে পেরেছি। বসন্তদা, বসন্তের জীবনে বোধহয় আর কোনোদিন বসন্ত আসবে না। দারিদ্রতার তুষার স্তূপে হয়তো বসন্তের কল্পনার বাগান ভেঙে শেষ হয়ে যাবে। আমি থাকবো শিবলি আমার এই ভাঙা মুখখানে, চিরকাল তোমার বসন্ত হয়েই থাকবো, চিরকাল তোমার বসন্ত হয়েই থাকবো শিবলি। আমারও শেষ কথাটা তুমি শুনে যাও। আইন সম্মান করে যে বারোটা যে মুকুটটা তোমার মাথায় তুলে দিয়েছে, সেটা কথা ভুলে তাকে অসম্মান করে সেই মতো তুমি যদি এখান থেকে সরে আসতে চাও, তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না। তার মনের মাঝে যে মুঠো মুঠো ভালোবাসা জমিয়ে রেখেছিল, সেই মুঠো মুঠো ভালোবাসা পরিণত হবে ঘৃণায়, ঘৃণা, মুঠো মুঠো ঘৃণা, ঘৃণা। বৌদি, এখন আমি কি করব? আমাদের বন্ধুত্ব বুঝার আপনি চাকরিটা তুই ছেড়ে দে ভাস্কর। হ্যাঁ, তুই ঠিক বলেছিস ভাস্কর, আমি চাকরিটা ছেড়ে দেব। তোমার জীবন থেকে হারিয়ে যাবে, চিরদিনের মতো তোমার সামনে বন্ধ হয়ে যাবে। বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে আমি চাকরিতে রিজাইন দিতে চললাম। পুরুষের মতো কোথায় চলেছ বসন্ত? দাদা, ভীষণ ফিরে দেখো,
অন্যায় অত্যাচারে জর্জরিত মানুষ এই তোমার দিকে তাকিয়ে আছে, ওদের তুমি বাঁচাবে না বসন্ত? কেমন করে বাঁচাবো দাদা? বন্ধুত্বের সম্পর্কের কাছে আমার অসহায় কর্তব্যটাকে চলবে না বসন্ত। ওই হিংস্র বাতাসের মাঝে ভেসে উঠেছে আট্ট মানুষের বুক ফাটা কান্না। রাউগ্রস্ত সমাজের বুকে উঠেছে সর্বনাশের হাহাকার। সারা দুনিয়া সমাজ বিরোধীদের আতঙ্কে অস্থির হয়ে উঠেছে। সেই কান্না, হাহাকার ও আতঙ্ককে দু হাতে সরিয়ে এই দেশের অসহায় সাধারণ মানুষগুলোকে তুমি বাঁচার সাহস জোগাতে পারবে না। এদেশের সব আদর্শবান পুলিশ অফিসারের বড়ই অভাব। তুমি কি ভাবো না তোমার সততা, তোমার নিষ্ঠা এবং কর্তব্যের প্রাচীর দিয়ে এদেশের সাধারণ মানুষগুলোকে রক্ষা করতে পারবো দাদা, পারবো। আপনার আশীর্বাদ পেলে আমি সব কিছু করতে পারবো। বসন্ত, আমায় তুই ক্ষমা করে সুয়াজ কর। দাদার আশীর্বাদকে পাথেয় করে এই আইনের কর্তব্যকে আমি এই মুহূর্তে চলে যা। আমার ছেলে আপনাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হোক তা আমি চাই না। শোন ভাস্কর, আজ আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে পুলিশকে তুই ঘিরার আসলে স্থান দিয়েছিস, সেই পুলিশকে আমি বসাবো সর্বোচ্চ সম্মানে। আমি প্রমাণ করে দেবো যে সবার পুলিশ অফিসার মানুষের কাছ থেকে ঘুষ নিতে পারে না। দেশের কাছে কোনো কর্তব্য করে পুলিশ অফিসার আজ ভাস্কর পুলিশ অফিসার আছে। ওকে যেতে দাও না, ওকে তুই ফিরিয়ে নিয়ে আয়। অসম্ভব। ওই ঘুষখোর পুলিশের দলকে আমি তো ভাবতে পারছি না। আমি পাগল হয়ে গেছি। তুগির শহরে থেকে হতভাগা বড় অবস্থিতে ওকে ওকে বলে দেবো। তৃতীয়বার আমার কথা অবাক করে ওকে আমি দূর করে দেব। তোর কি হয়েছে রে ভাই? না, কিচ্ছু না। ওরা একটা করে বৌদি দাদা কিন্তু বড় বাড়াবাড়ি করে ফেললো। এর পরিণাম কিন্তু ভালো হবে না। কোনো সাহস নেই, কোথায় যায় কেউ জানে না। শুধুমাত্র ওর জন্য আমি এই গায়ে এখনো পড়ে আছি। নইলে কবে আমি আমার জমি জমি বিক্রি করে শহর কলকাতায় চলে যেতাম। তোমার নাম কে? কিন্তু আপনি লোকটা কে? আমার পরিচয় পরে তার আগে বলো
বাড়িতেই বাস করতে ইচ্ছে করে না? ফুটফুট করে নিজের গাড়িতে চড়ে ক্লাবে বা পার্টিতে গিয়ে আনন্দ ফুর্তি করতে? আরে বাবু, খুব ইচ্ছে করে, কিন্তু পারি না, শুধু ওই আদুরিটা টানে। ও যদি একবার আমার সঙ্গে শহরে যেতে চায়, তো গাড়ি আমি আমার জমি জিরে বিক্রি করে ওই আদুরির হাত ধরে আমি শহরে চলে যাই। এই চেতন কেন বলছো বলাই? অবশ্যই তুমি কলকাতা যাবে। আর তুমি কলকাতা যাচ্ছ শুনলে তোমার আদরিও হস্তে হস্তে শহরে চলে যাবে। এই না ভাবে খাওয়া থেকে জোর করে আনতে হবে। বাবু, আমি বলুন, বলুন বাবু, তার জন্য আমার কি করতে হবে? আমি আপনাদের মতো বড় হতে চাই বাবু, অনেক হতে চাই। সর্বপ্রথম ঢাকার চোখ থেকে এই গ্রামে বেশ কিছু মূর্খ দৈত্য মধুসারী মানুষকে তোমার নিজের আয়ত্তে নিয়ে আসবে। তারপর তাদের মদত দিয়ে তোমার বাপ ঠাকুরটার সঙ্গে করে দিবে কৈলাস বাবুকে দেশি পথে। আমার কোনো আপত্তি নেই বাবু, কিন্তু এই গায়ে ওই সুন্দর ভাবে প্রাণ থাকছে, মধুপুরে মদন ভাটি করতে দেবে না। আচ্ছা না দেবে সারা দুনিয়া থেকে ঠকে যাবে। শুধু বলো আমার কথা মতো কাজ করবে কি না? বাবু, এই মধুপুরে বুকে বললাম তো যে দেশি ভোটের কারখানা বানাবে। আমি হবো সেই কারখানার ম্যানেজার। ম্যানেজার? সত্যি বলছেন বাবু, আমরা দুজনে ওই কারখানার ম্যানেজার? হ্যাঁ, বাবু, এই দাও ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা? আরে ৫,০০০ টাকা তো বাবা। যদি ঠিক মতো কাজ দেখাতে পারো তো হাতে উঠে আসবে লাখ লাখ টাকা। আরে দেখো, কাজ শুরু করে দাও। কাজ শেষ। এই ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকা দিয়ে সবার আগে কিনবো আমি আমার একটা নকশা কাটা পাঞ্জাবি। তারপর তারপর আমি ওই আদুরির জন্য কিনবো আমি একজোড়া জুতো। আরে জুতো। আজকের এই শুভ দিনে তুই জুতো চাইছিস কেন আদুরি? তোর মুখের উপরে বসাবো বলে। লজ্জা করলো না তোর? সামান্য করে টাকার লোভে পিতৃপুরুষের জমি তুই বিক্রি করবি? আরে ভালোর জন্যই তো, ওই জমির ওপরে কারখানা হবে। আর গায়ের লোকগুলো কি খাবে? ধোঁয়া? আরে তুই ভাবিস না আদুরি, ওই জমির ওপরে কারখানা হলে তোকে আমি নিয়ে শহরে চলে যাব। গ্রামে না থাকলেও তোর আমার ভালোবাসা চির অটুট থাকবে। ভালোবাসার কথা বলতে তোর সরম এলো না? মিথ্যে ভালোবাসার নেশায় মাতাল হয়ে আমি তোর পিছনে ছুটেছিলাম, তখন আমি বুঝতে পারিনি তোর এই ভালো মানুষের চেহারার পেছনে লুকিয়ে আছে একটা লোভী জানোয়ার। তুই আমাকে এখনো বোঝার চেষ্টা কর আদুরি। কি বুঝবো তোকে? তুই আমার এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে চাস? তোর তোর শাস্তি হবে রে বলাই, তোর শাস্তি হবে দেখবি, তোর ঠিক শাস্তি হবে। দাঁড়া আদুরি, আরে এত সহজে কি তোকে আমি ছেড়ে দেবো ভাবছিস? পচ্ছাড় পচ্ছাড় বলছি বলাই, তুই পচ্ছাড়। আরে তোর কখনো বলাই ছাড়ে না রে হাওয়াম ছাড়ে। এখনো তুই আমার প্রস্তাবে যদি রাজি না হয়ে থাকিস, তা তোকে আমি জোর করে তুলে দেবো। সাবধান! বলছি না, আরে তোকে আমি আমি ভালো না বাঁচতে পারি, কিন্তু সুন্দর দেহটাকে কি আমি ভালো না দেখতে পারি রে আমি? তাই তোর সুন্দর দেহটাকে আমি জোর করে তুলে দেবো। বলছি আমি ওরে নাকি এই আদরের দাদা দিবাকর ধোবা কোনো বেঁচে আছে। এই লোকের ঘায়ে তোর মাথা আমি ছাতু করে দেব। তুমি আমাকে বলতে লাঠি তুলেছো? কেন তুলবো না? জবাব দে পশু। কোন সাহসে তুই আমার বোনের হাত ধরেছিস? কোন সাহসে তুই ওর ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করেছিস? আরে তোমার দেখো না তোমার
আমার এই সমস্ত কথার জবাব এই দেখো দেবাকর্তা, এই 2000 টাকা নিচে আমি চাপা দিলাম। 2000 টাকা কিনতে পারবি না বলে আমি নিশ্চয় পাবো। একটু পরে দেখতে পাবি এই গায়ের অর্ধেকের বেশি মানুষ আমার খুশিতে খুশি মিলিয়ে ওরা খুশি রাজিতে হচ্ছে। বলবে তোমরা এই গায়ের মাটিতে কারখানা হবে, সেই কারখানায় এই গায়ের মানুষ কাজ করে ওরা মনের আনন্দে দিন কাটাবে। আর তোমরা 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 এক মুঠো ভিক্ষের আশায় এই রাস্তায় ঘুরে বেড়াবে। আমি জানি ও ভুল পথে পা দিয়েছে, তবুও তো ওকে আমি ভালোবাসি দাদা। আমার সেই ভালোবাসার জন্য তুমি ওকে মাফ করে দাও বাবা। তুমি ওকে মাফ? কোথায় ওকে আমি মাফ করে দেবো? হ্যাঁ দেবে। আরে বাবা, মুখে আদুরি যাই বলুক না কেন, কিন্তু মনে মনে আদুরি আমার নিশ্চয়ই ভালোই চায়। আর তুমিও যদি আদুরির ভালো চাও তো তাহলে আমার কথা মতোই কাজ করো দেবাদা। তার মানে তুই এই 2000 টাকা দিচ্ছি, তুমি ধরো। না ভাই, না, আমি এইভাবে গাড়ির মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। তোমার গায়ে মানুষের নিকুচি করেছে। যখন খেতে না দিয়ে তুমি এই রাস্তায় ঘুরে বেড়াবে, তখন এই গায়ের কটা মানুষ তোমাকে ডেকে খাওয়াবে। হ্যাঁ, আমি যাও এখনো যারা আমাদের কাজের বাধা সৃষ্টি করতে চাইছে তাদের মাথায় বুঝিয়ে দাও তোমার হাতের ওই শব্দ লাঠি। তাই হবে। আমার বোনের ভালোবাসার সম্মান রাখতে আমার এই সরকারটাকে আমি শ্মশানে বানাতে চললাম। এত চেষ্টা করে ওই জায়গায় আমার এই হাতের মুঠোয় আনতে পারছিলাম না। সেই আপনি তারা দেবাদা ডোবাও এখন আমার অর্ধের জানে আটকে গেল। ও সারা জানে না যে আমার কাজ হাসিল হলেই ওর স্থান হবে। এই মুহূর্তে যে সাধারণ শান্তি ভঙ্গের চেষ্টা করবে তাদের ধরে আমি থানায় হাজতে পুড়ে ফেলবো। স্যার আপনি? হ্যাঁ, আমি কল্যাণ বাবু এই মাত্র টেলিফোনে জানিয়েছেন যে তার চেনা পরিচার সঙ্গে নাকি এই গ্রামের গোড়ায় রফা হয়ে গেছে। তার এই গোড়ায়ের সঙ্গে আমার একবার দেখা করা দরকার। আমার নামে বলাছেন? ভেরি গুড। হ্যাঁ, তোমার কাজ তুমি ঠিকঠাক বুঝে নিয়েছো তো? সেগুলো কি আর বলতে দে, সে কথা কি আর বলতে। আমার কাজ হলো ওই কানিয়া ধপার বাচ্চা ওই দেবাকরের সরলতার সাদা কাপড়ে সেটাকে বুদ্ধির কাজ দিয়ে চলতে পাঠিয়ে তাতে লোদের তেল ঢেলে দেওয়া। সেটা যদি ছেলে ফেলেছি স্যার, এইবার আপনি ওই চলতে একটু আইনের আগুন লাগিয়ে দিন, দেখবেন সোনার লঙ্কা একেবারে শ্মশান হয়ে যাবে। পুলিশের চাকরি পাওয়া মানে হাতে স্বর্গ পাওয়া। কল্যাণ বাবুর একটা টেলিফোনে অ্যাটেন্ড করে 10,000 টাকা আমি কেটে বাজার করে বাড়িতে রেখে এসেছিস বুঝি? কি পেলি তাই বল? ইলিশ মাছ পেয়েছিস? বড় বড় দুটো রুই, তোর বৌদি আবার সারা ব্রয়লার না হলে চলে না। আচ্ছা, হয়েছে সারা ব্রয়লার মুরগি। ওরে
আমার খোকা আবার রোজ করলা চিংড়ি না হলে ভাতই মুখে তোলে না। আর সব ঠিকঠাক নিয়েছি তো বাবা। আজ কোনো কিছু পাইনি স্যার। কেন পাসনি? মাথা ভালো মতো আর কেন পাসনি তাই বল। যে নাকি বিনা পয়সায় মাল দিতে নিষেধ করেছেন। পুলিশ চোর বিনা পয়সায় মাল দেবে না? এটা কি মোগের মুলুক নাকি? কে সেই শালার বাচ্চা? কে সেই শালা চোরের বাচ্চা? আমি এমন টাইটেল দিব না, 3 জনে না, 7 জনে শালা দিতে পারবে। আমার নাম বটেশ্বর দারোগা। ওই শালাকে যদি সায়নটা করতে না পারি তাহলে আমি এক বাপের সন্তান। বাহ, চমৎকার। যার জন্য বিনা পয়সায় বাজার আপনার বাড়িতে পৌঁছায়নি, আর সেই জন্য যার পিঠের চামড়া আপনি নিজে হাতে তুলে নেবেন, আমি সেই শুয়োরের বাচ্চা। বিনা পয়সায় বাজার কতদিন চলছে? একদিনও না স্যার, আপনার টিফিন, আমি আর বাবার টিফিন। আজকে পয়সা দিয়ে উনি কোনোদিনই বাজার করেন না স্যার। যেদিন থেকে ওনার আন্ডারে কাজ করছি সেদিন থেকে উনি বিনা পয়সায় বাজার। মিথ্যা কথা বলে আমার চাকরিটা কেটে যাচ্ছে। কি বলেন? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি একদিন জানি এত সহজে আপনি মানবেন না। আজই আমি এসপির কাছে কমপ্লেন করবো। আমি স্বীকার করছি স্যার, প্রায় 3 দিন ধরে। 3 দিন না স্যার, চাষিদের প্রায় 3 মাস ধরে উনি শোষণ করে চলেছেন। আমি স্বীকার করছি স্যার, 3 মাস ধরে ওই গরিব চাষিদের কাছ থেকে শাক সবজি মাছ মাংস সাহায্যের করে আদায় করে ভাইয়ের মতো আমাকে ক্ষমা করে। স্টপ, স্টপ ইট। আপনি না পুলিশ অফিসার, দেশের রক্ষক আপনি, তাহলে কেমন করে বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওই গরিব দুঃখীদের রক্ত ঝরা ফসল জোর করে ছিড়িয়ে দেন? আমার ছেলেটা ধরলে আর ওই বুদ্ধিমতী স্ত্রীটা। ওদের ছেলে নেই, ওদের স্ত্রী নেই, আচ্ছা স্যার, ওদের ছেলেরা খাবারের জন্য বিছানায় শুয়ে কাঁদছে, আর আপনার ছেলে ওদের এই পরিশ্রমের ফসল লুটে পুটে খেয়ে ইয়ার কান্ডিসের জমে বসে দাবি খেলা করছে। ওদের স্ত্রীরা সদচিহ্ন পোশাক করে লজ্জা ঢাকার আপনার চেষ্টা করছে, আর আপনার স্ত্রী ওদের এই রক্তঝরা সম্পদের বিনিময়ে উলঙ্গ সাহেবী হেরায় টেটা সতে খেয়ে বেড়াচ্ছে। শুধু শুধু আপনি একা নন, আপনার মতো কিছু ঘুষখোর পুলিশ অফিসারের জন্য সারা দেশের পুলিশ আজ দেশের শত্রু। শুধু আপনার জন্য পুলিশকে ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়। রাস্তার ভিখারি এমনকি পাগল পর্যন্ত পুলিশ দেখলে ঘৃণা থুতকার ছুড়ে পড়ে। আমাকে ক্ষমা করে দিন। না, এই 3 মাস ধরে যার যার কাছ থেকে বিনা পয়সায় মাল নিয়েছেন, কালকের মধ্যে সুদ সমেত সমান পাওনা আপনি মিটিয়ে দিয়ে আসবেন। What? What? তুই তো বাজার করে আনিস বাবা, একটু দেখে শুনে আনিস বাবা, ভুল করিস না যেন। আপনি টাকাটা রেডি করুন, আমি হিসাবটা নিয়ে আসছি। শুনুন মিস্টার সামন্ত, এই এরিয়ায় কোথায় কোথায় সমাজ বিরোধী আড্ডা আছে, কোনখানে চোরাই মাল পাচার হয়, আর তার সঙ্গে কে কে যুক্ত আছে, প্রত্যেকটি খবর আমার
24 ঘন্টার মধ্যে চাই। কথাটা ইয়াদ রাখবে। কেন মধ্যে পুলিশের চাকরি তুলেছে আমাদের বাবা? কোথায় পাবো একসঙ্গে এতগুলো টাকা? আমি মরে যাবো। যাব আমার জীবন যৌবন সাথে নিজেকে একেবারে গা ভাসিয়ে দেব। কাকে কাকে আমি ভয় করব? আমি আমার জীবনে ছোট খেলা স্বামীর সাথে যাকে আমি চয়েস করেছিলাম সেটা একেবারে যাকে বলে ধোঁকা। একটা কাপুরুষ তার দাদা বউ ছাড়া পৃথিবীতে সে কাউকে চেনে না। তাই তো আমি আমার জীবনে নতুন যৌবনের ঘুম ভাঙাতে আমি কিনে আনো বলা দিদি। এই, কি বলি রে? তুই বাজার থেকে আমার জন্য স্বামী কিনে নিয়ে আসবি? আমি তো দোল কাতে খেলনা দিদি, প্রথম ধরে রাখবি নাহলে ছুঁড়ে ফেলে দিবি। আচ্ছা না, তোর মুন্ডুটা আমি একবার ঘুরিয়ে দেবো। তোদের কাণ্ড কারখানা থেকে আমার মুন্ডুটা না ঘুরলেও মাথাটা ঘুরে গেছে দিদি। কি তুফান? সব সব মেয়েদের কাছে থাকা সিঁদুর হলো স্বামীর সংসারের মঙ্গল চিহ্ন, আর তোর কাছে থাকা সিঁদুর হলো নোংরামি লাইট। মাঝে মধ্যে ওই লাইটেরটা রিমুভ করে দিবি আর একটার পর একটা খামি পাল্টে পাবি। যতই খামি পাল্টা দিদি, নিজের চরিত্র না পাল্টালে তুই কোনোদিনও সুখী হতে পারবি না। কি বললি? কত বড় মুখ নয়, কত বড় দেখবি এক ছয় গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, তারপর হাতখানে মুখে ফেলে বাবু দিদিমণি হাতটা ছেড়ে দাও। ঠিক আছে। এই তোমার এই আজকা পেজটা এই রাস্তায় চল একেবারে মাথায় চড়ে বসেছে। আজকাল নয় না দিদি, আজকাল নয়। তোলা নিজেদের মাথাটা মাটির সাথে মিশিয়ে দিয়েছিস বলে এই তোদের মাথায় তোরা খাওয়াত পেয়েছে। কি বললি রে রাস্তায়? কি আর বলবো বলে দিদি, কি আর বলবো? আমি যদি তোর থেকে ছোট না হয়ে বড় হতাম তাহলে তুই তুলের মুঠি খোলে টানতে টানতে তোর ঠকুল বালি দিয়া। ঠিক দিদি, ঠিক ঠিক ঠিক। আজ দাদা সেটাকে বলে তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়াবই। দিদিমণি, এই কথা তুমি বলতে পারো না। ভগবান যে বন্ধ করে পাঠিয়েছে, তবু তো তোমার এই সদর ভার তোমার মতো বলেছে একই রক্ত সম্পর্ক চেয়ে মনির সম্পর্ক আমার কাছে বেশি। যার সঙ্গে আমার মতের মিল নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটাই সত্যি দিদিমণি, তুমি অস্বীকার করতে পারো না। যেমন জামাই বাবুর সঙ্গে তোমার সিঁদুরের সম্পর্ক ছিন্ন করতে পারো না তোমার ওই নারী এই সাত পাখির সাত পাখির বন্ধন? এই দিদিমণি, হ্যাঁ, যাওয়ার সঙ্গে তোমাকে জন্মান্ত কাটাতে হবে মিথ্যে সুখের আশা। কেন তাকে অবহেলা করি এখানে পড়ে আছে? এই রাস্কার, একদম বাজে কথা বলবি না। ওই চক্রের মতনই থাকবি। কি বললো দিদিমণি? ঠিক ঠিকই বলেছো দিদিমণি, তুমি ঠিকই বলেছো। আমি সাগর, আজ তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক লেখাপড়া শিখেছো, কিন্তু একটা কথা তোমার মনে রেখে মনে, যদি তোমার ওই বউ ছোটবেলায় মারা গেল, সেদিন ওই চাকরটা নিজের ছেলের মতো তোমাকে কুলে পেটে
শিলামিক পুরুষ মানুষ কোথায় তাকে পেয়েছিস? নিশ্চয় তার নাম কি রে? আরে বসন্তরা ও সুইট, তা কবে আসছে রে? পাগলি কোথাকার, তাকে নিমন্ত্রণ করে ডেকে না আনলে সে আসবে কেন? এ কি? আসছে আসলাম কেন? কারণ আমার এই দাদা শোনা যে পুকুরে জাল ফেলে সেই পুকুরে জাল তুলতে তার এই বন্যা আবলিকে তো তার দরকারই হয়। সুইট মাই সীতা, এই জন্যই তো তোকে আমার এত তুই চলে যা। যাবো কোথায়? আমি খবর পেয়েছি আমাদের জয়েন করি বড়বাবু ওই বসন্ত রায় আমার পেটোয়া ওই বটেশ্বরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। তাই এবার আমি পথ ছেড়ে ওই বসন্তের সাথে যাওয়া সেই ব্যাপারে তুই একেবারে নিশ্চিত থাক। তুই বললাম এই তুই মেলে তত বসন্ত ঘুরিকে একেবারে আমাদের আকাশে লটকে দিয়েছি। আর ওটা সামান্য ব্যাপার, তুই নিশ্চিন্ত থাক। তোর ভাবি থাকবে, তোর কোনো চিন্তা নেই। আমি তাহলে চলি। খাসা খাসা আমার এই ঘন্টি যৌবনের রাসা একবার ফুসমন্তর দিয়ে যদি ওই বসন্তকে কাছে টানতে পারে কি ব্যাপার মিস্টার সামন্ত, হঠাৎ আপনি এমন করছেন কেন? চুক্তি করে আমার বাস নিয়ে বসে কাল থেকে আমার বিনা পয়সায় বাজার বন্ধ, আর 2 নম্বর কারবার গুলো কেন কেন? আজকে সারা নতুন বড় বাবু এসেছে, বড়বাবু আর ওই কাছে সারা শ্যামলা আমার বিনা পয়সায় বাজারে সমস্ত কথা কাজ করে দিয়েছে। আমার সর্বনাশ করে কাঁদবেন না, কাঁদবেন না। আরে আমি তো আছি, উপযুক্ত দক্ষিণা দিয়ে আমি ঠিক তাকে বশ করে ফেলবো। পারবেন না বিশ্বাস তো, আপনি ওকে বোধ করতে পারবেন না। ও সারা অন্য জাতের বলে ঘুষপুচের কথা শুনলে ওর মাথায় আগুন জ্বলে যায়। আগুন হ্যাঁ, মিস্টার সামন্ত, এই মধুপুর থানায় অনেক পুলিশ অফিসার বাঘের মতো এসে ঢুকেছে। বেড়াল সেজে বেরিয়ে ও সারা অন্য জাতের পুলিশ। সারা ঘুষপুচের কথা শুনলেই শালা খেপে যায়। আজ রাত্রে ওকে সরিয়ে ফেলার চেষ্টা করুন, নইলে আপনার কোট আমি সাজ করতে আসছে। কি বলছেন? আজ হ্যাঁ, আমরা অফিসার তাহলে সে যত তাড়াতাড়ি পারেন একেবারে শেষ করে ফেলুন। শালা গোপন কারবারে জেলে আপনার সর্বনাশ করে দেবে, আর আপনার সর্বনাশ সারা কিন্নি স্নো পাউডার কিনতেই চলে যায়। শালাকে শীঘ্র সরিয়ে ফেলুন, আজ রাত্রে শালাকে সরিয়ে ফেলুন। এই যে বলেছেন মিস্টার, একদিকে ইনকাম ট্যাক্স, অপরদিকে ওই পুলিশ অফিসার যদি একসঙ্গে হাত মেলায় তাহলে আমার প্ল্যান
আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না করলাম না? অবাক হচ্ছেন তাই তো, কিন্তু বিশ্বাস করুন আজ কিন্তু আমি আমার ডিউটি করতে আসিনি। তাহলে কেন এখানে এসেছেন? নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সেদিন আমার নিজের বাড়িতে ওই বড় গাছা বসন্তের জন্য আমার নিজের দাদা কাছে আমি জন্ম অপমানিত হয়েছি। না 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 না, মিথ্যা ঘোষ নয়, মিথ্যা ঘোষ নয়। আমি আপনার কাউকে বলতে পারছি না। ভাস্কর, একদিন একদিন তুমি তোমার কর্তব্য পালন করতে এই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তুমি বেরিয়ে গেছিলে, আর আজ আবার তুমি এই, আমি অনেক ভেবে দেখলাম এই মানে কর্তব্যের গাড়ি সাজাতে গেলে হয়তো আমার ভবিষ্যতে অন্ধকারে পড়ে যাবে। তাই মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আপনার আপনার প্রস্তাবে আমি রাজি সত্য। ভাস্কর, আমার বিবেক ভবিষ্যৎ থেকে আমি আমি আপনার কাছে বদ্ধ দিতে এলাম। আজ থেকে আইনের বিরুদ্ধে মিথ্যা আইন সৃষ্টি করে আপনাকে রক্ষা করে হবে আমার অত্যন্ত কাজ। very good, ভাস্কর, very good. You are very late. আমি ছুড়ে দিয়েছি। তবু তুমি যখন অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে গেলে ছুটে এসেছো, তখন আমি তোমাকে রিভিউজ করব না। ইউ আর ওয়েলকাম ভাস্কর, ইউ আর তুমি কি শুধু এইভাবে কেঁদেই যাবে? আর এইভাবে কাঁদলেই কি আমার ভাস্কর ফিরে আসবে বলো? প্রায় 1 মাস হয়ে গেল ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, আর ফিরে এলো না। তার জন্য আমি কি করবো বলো? সেদিনের আগের মাথায় না হয় একটা চোর বেরিয়ে ফেলেছিলাম, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিতে হলো। আচ্ছা তুমি কি বলো তো? দিনরাত শুধু বসে বসে কাঁদলেই কি সে ফিরে আসবে? কে কে বলে আমি কি রাত কাঁদি? যে আমার জন্য হবে না তার জন্য ভেবে মরবো কেন? কেন? তাহলে কেন রাতের বেলায় উঠে ওই খোলা উঠোনের নিচে বসে ওই আকাশের দিকে তাকিয়ে কার চিন্তায় তোমার চোখ দিয়ে দপদপ করে জল ঝরে পড়ছে বর্দা? কার কথা ভেবে তুমি এত অশান্ত হয়ে উঠেছো বলো? আমি জানি না। আমি ধরা পড়ে গেলাম চুরি করে কাল দিয়ে। আমি নিজের কাছে আর যদি ভাস্কর আমার পাশে থাকতো তাহলে এই সংসার এভাবে সংসার হয়ে যেত না। যাবো রে শিবলি, যাবো যেখান থেকে যেমন করে পারি তাকে আমি খুঁজে বার করবো, তারপরে তার হাত দুটি ধরে পড়বো। এই আজ পাড়া গায়ে ফিরে আয়, তাই না দাদা? ভাস্কর, তুই তুই এসেছিস ভাই আমাদের ছেড়ে? তুই কেমন করেছিলি রে? দাঁড়াও! আমার গায়ে হাত দিয়ে আমার দামি প্যান্ট শার্টটা তুমি নোংরা করে দিও না। একদিন তুই না বলতিস ওই বর্দার ধুলো মাখা শরীরটা জড়িয়ে ধরে ওই ধুলো মাখা শরীর থেকে নাকি তোর জন্ম? হ্যাঁ তুই থাম ভাস্কর, ভাইটি আমার, তুই তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস ভাই? ও দাঁড়িয়ে দেখছো কি? ভাস্করের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমরা কতদিন দু ভাই একসাথে বসে খাইনি। ওসব কেমন না করে চলবে? শোনো দাদা, এই হাত পাড়া গায়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কি বললি তুই? আমি কলকাতায় নতুন বাড়ি কিনেছি। এবার
ঠিক আছে। কটা এই ছোটটাই 1 মাসের মধ্যে অনেক বড় লোক হয়ে গেছে গো। তাই বড় লোকের ছোট চোখ দিয়ে এই দাদা বলতেছে ও টিভি ভিসিআর ফ্রিজকে সবই বেশি করে দেখতে পাচ্ছে। এক চড়ে তোর মুখটা ভেঙে বসে। কি ভাইটি আমার, গায়ের দিকে একবারে ফিরে দেখ। শহরের বাবুরা গ্রামের সমস্ত সুখ শান্তি লুট করে নিয়ে যেতে চাইছে, আর এই সময় তুই যদি এই গ্রাম ছেড়ে শহরে চলে যা, তাহলে কে রক্ষা করবে এই গ্রামের সুখ শান্তিকে? অসম্ভব আমি ছাড়বো। আমি তোকে নিতে এসছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। ড্রাইভার কার নিয়ে বাইরে অপেক্ষা করছে। আমি বলছি শিউলি যাবে না। যাবে না মানে? শিউলির ব্যাপারে কথা বলা তুমি কে? আমি শিউলির দাদা। না, সৎ দাদা। আর আমি শিউলির মায়ের পেটের আপন দাদা। ও ভাস্কর, তুই কি বলছিস? আমি তো তোকে বলিস না ভাই। ওরে তুই না একদিন বলেছিলি বড় দেখা তুমি আমার মা, দেবতার আসনে বসে পুজো করতে থাকবে দাদা। বৌদি বৌদি, তুমি আমার জীবনের সব বলেছিলে না। কার কাছে তুমি কি কথা বলছো গো বৌদি? তোমারও কথা বোঝার মতো মন কি আর নিস্তার আছে? না নেই, আমি শুধু জানতে চাই তুই আমার সঙ্গে কলকাতা যাবি কিনা। আমি বলছি শিউলি যাবে না। দাদা! যেখানে মেয়েদের লজ্জা মদ আর অর্থের নিচে চাপা করে যায়, যেখানে আদর্শ গ্রাম্যবধূ রূপ হারিয়ে যায় আধুনিকতার অসভ্যতায়, সেখানে শিউলি যাবে না। আমি রূপকে নিয়ে যাবো, তাতে কথা বলা তুমি কে? নিজের বিবেকটাকে একবার প্রশ্ন কর ভাস্কর। আমি কে? এত দুষ্পর্ধা তোর? আমার অবাধ্য হয়ে আমার চোখের সামনে আমার বোনকে তুই নিয়ে যেতে চাস? এরা, এরা দেখে তোর কত সাহস! তুমি যাও, তুমি যাও। তুই আমাকে মারলি, আমি না তোর বড় ভাই। তুমি চুপ করো, একটু শান্ত হও। তুমি তুমি এলে তো ও তোমার ভাস্কর, তোমার ভাস্কর আমার গায়ে কেমন ছিল? আচ্ছা আচ্ছা বাবা, ও কি করে হলো? আমি ওর এই এই ভাস্কর কি সেই ভাস্কর যার মুখের দিকে তাকিয়ে আমি সংগ্রামে বলতাম এই শিউলি আরে ভাস্করই আমার। নয় দাদা, একটু শান্ত হও। এমন করে তুমি কেঁদো না দাদা, এমন করে কেঁদো না। আর আমি তোকে আটকে রাখবো না। ঈশ্বর বসে স্বপ্ন দেখার সাথে সে যা যা তুই দূরে। দাদা, আমি চলেই যাচ্ছি বর্ণা। শিউলি, ও শিউলি, সত্যি এটাই আমাদের ছেলে চলে যাবে মন? চলে তো যেতেই হবে গো বৌদি, কারণ আপনি দাদার কাছে আর সৎ দাদার স্নেহের দাবি যে হেরে গেছে গো বৌদি। শিউলিকে যে অকালে চলে গিয়ে ওই মাটির সাথে মিশে যেতেই হবে গো বৌদি। মাটির সাথে মিশে। ও বৌদি, বৌদি, আমার দাদাকে তুমি দেখো বৌদি, আমার দাদাকে তুমি সময় সময় কেঁদে দিও বৌদি। আমার দাদা
নেমেছে ওরে রাত্রি দিশাহারা পথযাত্রী জীবনে নেমেছে ওরে রাত্রি দিশাহারা পথযাত্রী যে ছবি ছিল না হৃদয়ের পানে, যে ছবি ছিল না হৃদয়ের পানে, সেই ছবি টুকুনা 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 কিছু দেখো না দেখো না কিছু দেখো না পথ চলেছে ক্লান্ত পথি বারে বারে হৃদয়ে তোমার দেখার কবি দেখো না দেখো না কিছু দেখো না দেখো না কিছু দেখো না দেখো না কিছু দেখো না। ভগবান, এ আমি কি দেখলাম? যে বলরাম ঠাকুরকে বলাই একদিন মনে প্রাণে ঘৃণা করত, সেই বলাই ঠাকুরের মুখে তুলে দিচ্ছে বোতল ভর্তি মদ। কিন্তু কিন্তু ওই বেঈমানটাকে আমি ভুলতে পারছি না কেন? তবে কি আজও আমি ওকে না না ওই বেঈমানটাকে আমি ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই। তাই ভুলে যা দুরি, তুই তাই ভুলে যা। ভুল পথের গলক ধাঁধায় না ভুলিয়ে তুই আবার সঠিক জীবনে ফিরিয়ে আয়। কেমন করে ফেরাবো রে রতন, যার চোখের দিকে তাকিয়ে আমি নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাই আমার মনের মধ্যে এমনি করে আঘাত দিয়ে গেল। এরপরেও তুই বলছিস রতন? ভুলে যা দুরি, ভুলে যা। অতীতের সমস্ত স্মৃতিগুলো মন থেকে মুছে ফেল। আমার মনের মাঝে ফুটিয়ে তোল প্রেমের ফুল, আর সেই ফুলের মালা গেঁথে দাও ভালোবাসার গান। না রে রতন না, আমার প্রেমের কণ্ঠ থেকে সুর যে ঝরে গেছে রে, এই কণ্ঠে আর ঝরবে না সুর। আমার প্রেমের বাগানে ঝরে গেছে যে ঝড়ের হাওয়ায় ফুল। পারতে তোকে হবেই আজ। এই আমি তোর পাশে দাঁড়ালাম, আমার ভালোবাসার ছোঁয়ায় ভাঙা মন আমার চোরা লাগিয়ে না রতন না, আমার সমস্ত মান অভিমান ভুলে গিয়ে তুই আবার আমার কাছে নতুন করে ফিরে আয়। বড়াইয়ের মতো সুখ দিতে না পারলেও আমার কাছে শান্তির অভাব কমে যাবে, শান্তির অভাব কমে না। রতন আমি আয় আয় আদুরি আয়, আমার কাছে ফিরে আয়। রতন রতন তুমি আমি কি করছি? আমার এই নারী হৃদয় একজনকে বিলিয়ে দেওয়ার পরও আমি স্বার্থপরের মতো অন্যজনকে আমি আমার নারী হৃদয় বিলিয়ে দিতে যাচ্ছি। না 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 না, বলাই আমার সাথে বেইমানি করলেও ও তো আমার জীবনের প্রথম পুরুষ। তাই আমার এই হৃদয়টাকে আমি অন্য কাউকে দিতে পারবো না, পারবো না, পারবো না। তুই অমন করে মুখ ভার করে কি ভাবছিস? তুই আমাকে খুব ভালোবাসিস তাই না রে? হ্যাঁ রে আদুরি। তাহলে সেই ভালোবাসার বিনিময়ে আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে দিতে পারবি? হ্যাঁ বল বল কি চাস? আমি কথা দিচ্ছি, বল বল তুই কি চাস? বল আদুরি বল। তাহলে তুই পারবি আমার জীবনে আবার বলাইকে
দিতে। তুই কি চাইলি আদুরি? তুই কি চাইলি? তোর জন্য যে মরণটা আমার অনেক সুখের ছিল রে আদুরি, তোর জন্য মরণটা যে আমার অনেক সুখের ছিল। আমি জানতাম তুই পারবি না, কারণ কারণ তুই আমাকে ভালোবাসিস না, ভালোবাসিস আমার এই শরীরটাকে। না না, চুপ কর, চুপ কর আদুরি, চুপ কর, চুপ কর, ও কথা বলিস না। আমাকে না ভালোবাসিস রে, তবু আমার ভালোবাসাকে কোনোদিন তুই অসম্মান করি। রতন, রতন, সাধুরী, আমি তোকে সত্যি ভালোবাসি রে। আর সেই ভালোবাসাকে চোখের জলে ভাসিয়ে দিয়ে তোর ভালোবাসার মানুষ ওই বলাইকে আমি আমি তোর কাছে ফিরিয়ে দেব রে আদুরি। আমি তোর কাছে খবরদার রতন, সেই বেঈমান বলাইটার কথা কোনোদিন মুখে আনবি না। সে গাঁয়ের শত্রু, আমাদের শত্রু। সে শুধু গাঁয়ের মেয়ে মানুষের সঙ্গে বেইমানি করেনি, এই অসহায় মেয়েটার সঙ্গে বেইমানি করে পালিয়েছে। তাহলে সবার আগে তোমাকে ভাস্করের সাথে সম্পর্কটা শেষ করতে হবে। প্রতি রাত্রে ঘুমিয়ে করে যাওয়ার কথা ভেবে ভেবে তুমি চিৎকার করে ওঠো। ঘুমের করে যাওয়ার কথা ভেবে তুমি ডুকরে ডুকরে কেঁদে ওঠো। কে কে বলে আমি ভাস্করের জন্য কাঁদি? ভাস্কর আমার কে? ভাস্করের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না, ওকে কথা বলো না। হাজার হোক, সে যে তোমার হাতে কোনো মানুষ করা ছোট ভাই। ভাস্কর আমার নিজের ভাই নয়, ভাস্কর আমার সৎ ভাই। আর এই রতন আমার আপন ভাই। এই গ্রামের মানুষ আমার সব আপন ভাই। কে হবে তোমার আপন ভাই? এই এই, কে হবে আমার ভাস্কর? কে আমার গলা থেকে জড়িয়ে ধরে মারবে? ও দেখো, তোমার মা, তুমি যে আমার ভাগবতী। কে বলবে? বলো, চুপ করে থাকো না। বলো, বলো, কে বলবে? ছেলে মানুষই করো না। তোমার মতো আমার এই হৃদয়টা হাহাকার করে কাঁদে কেন জানো? ওদের যে আমি নিজের সন্তানের মতো করে পালন করেছি। তাই তো স্নেহের সম্পর্কটা আমায় বারবার হাত পিছাতে তুমি ভাস্করকে আনতে যাবে করতে বাবু? যাবো রে রতন, যাবো। ও তোমার কাছে গিয়ে বলবো, ওরে ওরে ভাস্কর, তোর বৌদি দিন রাত শুধু চোখের জল ফেলছে। আর কাছ থেকে শিউলি ফুলটা পড়লে শিউলি বলে ডেকে বোবা হয়ে আর আমি দাদা আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। বৌদিমণি, ভাস্করটা কি আর ফিরে আসবে না? আসবে আসবে, তো দাদা যখন আসতে গেছে তখন আমি বলছি দেখবে সে
ভাস্কর দুজনে ফিরে আসবে রে, দুজনে ফিরে আসবে। তুই দেখিস ওরা কি না এসে থাকতে পারে? ওরে আমার ভাস্কর আসবে, আমার শিউলি আসবে। আমি যাই ভাস্কর শিউলির ঘরটা নিজের হাতে গোছাতে হবে। আমি যাই ভাস্করের আমার হাতে রান্না না খেলে পেয়ে কি মনে না, আমাকে কত রকম রান্না করতে হবে। আমি কিন্তু বলে যাচ্ছি আমার ভাস্কর শিউলি ফিরে আসছে। তোরা কিন্তু আর সারাদিন এখানে থাকবি, সারাদিন খাওয়া দাওয়া করে যাবি। আমার মুখের মালিক ফিরে আসছে, আমাকে নিজের হাতে রান্না করতে হবে, ওদের জন্য ভালো ভালো হাতে রান্না করতে হবে। আমি যাই। হাসো হাসো উঠান, তুমি প্রাণ খুলে হাসো। ভাস্করটা যদি তার দাদার কথা মতো গায়ে ফিরে আসে, তাহলে আমার কথা মতো গোলায় গায়ে ফিরে আসবে। এক্ষুনি আমাকে কলকাতায় যেতে হবে, এক্ষুনি আমাকে। তুই যাস নে রতন, তোর অন্তরটাকে ভেঙে চুরমার করে দিয়ে আমি ভালোবাসার ঘর বাঁধতে চাই না। তাই তো তোকেই আমি আমার অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, হারিয়ে যাক আমার সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা, তবু আমি তোকে আমার জীবন থেকে হারিয়ে প্রমাণ করে দেবো রে আদুরি। আমি তোকে ভালোবাসি আদুরি, আমি তোকে ভালোবাসি। সব কিছু দেখলে তো দেবাদা? হ্যাঁ দেখলাম। এতদিন পর আমি বুঝতে পেরেছি যে তোর সঙ্গে প্রেমের ছড়া করে আমার বোন আদুরি ওই তলায় ওই সালা রতনের পিড়িতের রসে হাবুডুবু খাচ্ছে। এই লজ্জায় ধিক্কারে তো আমি কি করছি ওর জন্যে? এই গায়ের মায়া ভুলে আমি শহর কলকাতায় বাসা বেঁধেছি। দেবাদা কিন্তু আমি গায়ের মায়া ভুললেও আমি যে আদুরির মায়া ভুলতে পারছি না। বুঝতে তোকে হবে না বলে ওর কাছ থেকে আমি আমার হাত পেতে টাকা নিয়েছি। ওর কথাই ভুলে আমি আমার গ্রাম ছেড়ে শহর কলকাতায় পাঠিয়েছি। তখন ওই আদুরি রতনের নয় তোরই হবে। কিন্তু কেমন করে হবে? সেই চিন্তা আমার। লাঠি চালাতে হলে লাঠি চালাবো, রক্ত ধরাতে হলে রক্ত ধরাবো, প্রাণ দিতে হলে প্রাণের উৎস করবো। তবেই আদুরিকে আমি তোর হাতি তুলে দেবো। পাক্কা পাক্কা পাক্কা। বড্ড কাঁচা কাজ করে ফেলেছে ভাস্কর। সামান্য মাত্র কয়েকটা দিন আমি থানায় জয়েন করেছি, অথচ এর মধ্যেই ওই শয়তান কল্যাণ সমেত চরিত্রটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে। আমি ভেবে পাচ্ছি না যে ঈশ্বর ঘোষের মতো আদর্শবাদী মানুষের ভাই হয়ে ভাস্কর কেমন করে কল্যাণ সমেত ফাঁদে পা দিল। কেন বা তারই বোনকে বিয়ে করে তারই টাকায় কেনায় মাল্টি স্টোরের বিল্ডিং এ পা রাখলো। কারণ নিশ্চয়ই আছে, আর কারণটা হলো আমি। হ্যাঁ, আমি হলাম অতীতে ভাস্কর দোষের শির, আর বর্তমানে আপনার প্রেমের প্রেম দোষিনী। আমার প্রেম প্রদর্শনী মানে হলো আমার দেহ মনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শুধু আপনার ছোঁয়া পেতে চায়। আর তাই তো আপনার এই সুন্দর দেহ দেখে আপনাকে জড়িয়ে ধরে আমার বলতে ইচ্ছে করছে। এতদিন ভাবছি তবে তোমার দেখা নাই, ছিল 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি তবে তোমার দেখা নাই, ছিল 0% বেকার জীবনটাই। চাই না গোড়ায় চড়ে ছুটে যাই তোমার, ভালোবেসে থাকবে না চাই দিতে আমার মায়ের এবার মায়ের কিবা তোমার প্রেমে দিয়ে দিতে চাই। It's 100% love, 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 love. Is it 100% love, 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 love? Is it 100% love, love, love?
হ্যান্ডেল পাতে হ্যান্ডেল পাতে মেয়েটাকে ঠিক করতে হলে ওকে মিথ্যে ভালোবাসায় চিট করতে হবে, নইলে কিছু আছে No, no. I am very sorry. আরে আপনার মতো সুন্দরী মহিলার সঙ্গে প্রেম করার সুযোগ পেলে আমি তো নিজে কি মহাভাগ্যবান বলে মনে সত্যি করি। এই কথাটা শোনার জন্য না আমি ছুটে একবারে গেছিলাম কিন্তু ওখানে আপনাকে না পেয়ে না আমি বড় হতাশ হয়ে গেছিলাম আরে ঠিক ওই কথাটা বলতে আমি তোমার কাছে কিন্তু কিন্তু কি আবার মুশকিল বেঁধেছে ওই ভাস্করটাকে নিয়ে। আইনসম্মতভাবে এখনো তো তুমি ওর বিবাহিত স্ত্রী। আরে বাবা ওর সঙ্গে একদম ভেবো না ওই জানোয়ারটাকে না আমি একবার ডিভোর্স দিয়ে দেবো কথা দিচ্ছ? হ্যাঁ কথা দিচ্ছি কারণ ওর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ড টাইগার ছেলেকে বিয়ে করে না আমি জীবনে ভুল করেছি আর তাই তো তোমাকে আমি আমার জীবনে লাইফ পার্টনার হিসেবে পেলে পাবে রাবড়ি পাবে, শিওর পাবে। তবে আগে তোমার ওই স্বামী দেবতারির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ডিভোর্স করো, তারপর আমি হব তোমার লাইফ পার্টনার। বসন্ত প্লিজ তার আমাকে রিকোয়েস্ট করে চলে গেল কিন্তু একটা কথা মনে রেখো তোমাকে যদি আমি লাইফ হিসাবে লাইফ পার্টনার হিসেবে পাই না তাহলে এই মধ্যে ভাস্কর বস্তু দূরের কথা ওই স্বর্গের ঈশ্বরকে না আমি একদম কেয়ার করি না বামুন হয়ে চাঁদ ধরতে যাচ্ছ দিদি তুমি যাকে চাঁদ ভাবছো না সে আগুনের গলা হাত দিতে গেলে ছাই হয়ে যায়। চাঁদ আমি হতে চাইছি না চাঁদ নিজে এসে আমার কাছে ধরা দিচ্ছে তার মানে তুমি কি বলতে চাইছো সাধন দা দিদিমণি ছি, তুমি বাঙালি ঘরের বউ এমন নোংরাম ঘোরা তোমার সাজে না। তোমাকে না কথা বলেছি এই বস্তুটা লেকচার একদম তুমি আমাকে দেবে না আমাদের পার্সোনাল ব্যাপারে একদম তুমি না গলাবে না কথাটা কি তোমার একদম কানে যায় না ছাই গো দিদিমণি যায় এক এক সময় মনে হয় চাকর শুধু কাজ করবো আর মাইনে নেব চোখ কান বন্ধ রাখবো তোমরা কিন্তু নেগাল্লাই যাও আর অধঃপতনি যাও কিন্তু পারি না দিদিমণি কিন্তু পারি না কেন জানো এই গিন্নিমা আর করতে বাবুর কথা চিন্তা করতে করতে গিন্নিমা এই দিদিমণি হ্যাঁ যে গিন্নিমায়ের এই ঘমটা খানা মুখখানা বাইরের লোক কেউ দেখতে পেত না তাই এই পেটে সন্তান হয়ে তুমি বাইরে গিয়ে এই ঘমটা খুলে কানটা কাটছ তোমাদের দেখা তোমাদের হচ্ছে তোমাদের প্রেমে মুক্তি থেকে আমার জীবন আমাদের মতো শিক্ষিত হয়ে তোমার শিক্ষা রুচিবোধের সঙ্গে না আমাদের শিক্ষা রুচিবোধ মিলবে না কারণ তোমাদের ওই বস্তুপত্র কালচার সঙ্গে আমাদের আধুনিক যুগের কালচার যে অনেক অনেক পাঠানো দেব না আমি নব সভ্যতার কাছে আমি আমার গ্রামীণ সভ্যতাকে কিছুতেই বিলিয়ে দিতে দেব না অর্থ সম্পদ লোভের মরেছে আমার দাদার বুকে ছাপিয়ে পড়ে অছর ছড়ে কান্নাটা আমার কাছে অনেক ভালো Shut up! একদম আমাকে ছোট বলে বলবি না কারণ আর কদিন পরে তোর দাদাকে না আমি ডিভোর্স দিয়ে দেবো বলো না গো ছোট বৌদি এমন করে কথাটা বলো না আমার ছোট্ট আর বড়টা যে সবাই গ্রামের মানুষ এই কথাটা শুনতে পেলে লজ্জায় তারা আত্মহত্যা করবে তাহলে আপোষ কর আমার সঙ্গে আমার টাটার সঙ্গে তুই টাটাস মেলা তুই বয়ফ্রেন্ডের হাত ধরে নাচানাচি কর না পারবো না আমি মরবো তবু কিছুতেই অর্থ উলঙ্গিনী সাজ পরে আমি পরপুরুষের হাত ধরে নাচতে পারবো না পারবে শিবলি
নিশ্চয়ই পাবে। আপনি আরে না 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 না, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তোমাদেরই একজন লাভলি দাদা, কল্যাণ সোম। ও, তাহলে আপনি এই বাড়িতে কেন এসেছেন? কই আমার দাদার বিয়েতে তো আপনাকে আমি দেখিনি। আজ আমি সেই গুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। তুমি বাড়িতে সবসময় একা একা থাকো, বোর ফিল করো, তাই মাঝে মাঝে তোমার সঙ্গে আমি একটু সঙ্গ দিতে চাই আর কি। চলো আজকের পার্টিতে তোমার সঙ্গে নাচ গান মস্তি করবো। চলো আমার হাত ধরে নাইট ক্লাবে চলো। না, আমি যাব না। আপনাদের ওই রঙিন ঝাড়বাতির আলোর নিচে হাতে রঙিন মদের পেয়ালা নিয়ে নাচতে আমি অভ্যস্ত নই। আমাকে শিখিয়ে দিই। আপনাদের এই রঙ দেখে সংসাজা ওই সভ্যতাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তোমার এই জিদ কতক্ষণ বজায় থাকবে সেটাই দেখবো। আচ্ছা চলি রে লাভলি। দাদা শোনা, হ্যাঁ লাভলি, এই তোর বৌদি মাটির প্রতিমা শিউলি যদি আজকের ককটেল পার্টিতে অ্যাটেন্ড না করে, তাহলে ওর ছোটার সঙ্গে আমার এবং ছোট বৌদির সঙ্গে ছোটদা সম্পর্কে ভাষা করতে ভাবত। শুনতে আমার দাদার কথাগুলো শোন। আজকের পার্টিতে আমার দাদার হাত ধরে তোকে নাচতে হবে, তোকে ড্রিঙ্ক করতে হবে, আর ইংলিশ মিউজিকের সঙ্গে সঙ্গে তোকে ড্যান্স প্র্যাকটিস করতে হবে। ছোট বৌদি, তোমার আমার নারীত্ব নিয়ে তুমি এভাবে ছিনে মিনে খেলো না ছোট বৌদি। নারীত্ব? তুমি কেমন ঘরের মেয়ে গো, যে একটা পর পুরুষের সামনে নিজের বোনের মতো ননদকে কোমর তলিয়ে নাচতে বলছো শুধুমাত্র টাকার জন্য। এ কথা তোমার বলতে একটু বাচ্চা না ছোট বৌদি? না, বাচ্চা না, কিন্তু এত বড় কথা না। তুই আমার মুখে তো কথা বলছিস। মেরো না, মেরো না ছোট বৌদি, মেরো না। আমি তোমার কথা মানবো ছোট বৌদি। আমার সব চলে গেল। ছোট বৌদি, ছোট বৌদি, এবার তুমি খুশি হইতেছো ছোট বৌদি? আমি ভীষণ খুশি। মধুপুরের জীবন তো ঈশ্বর, ঈশ্বর ঘোষাল। দেখে যাও, দেখে যাও তোমার ভাতৃবধূর আসল রূপ। তবে ছোট বৌদি, আজ তুমি যে আমাকে বর্ণ পরিচয়ের শেখালে, এর কদিন পর তুমি আমার কালচার দেখে নিজেই লজ্জা পাবে, নিজেই। দাদা, শহরের আবর্জনা স্তূপে তোমার শিউলি দিয়ে ঝরে গেছে, তোমার না ঝরে গেছে। আমার তোকে আমি গ্রামে ফিরিয়ে নিয়ে যাবো। রোজ সন্ধ্যায় তুলসী পায় প্রদীপ জ্বালিয়ে গাইবি মঙ্গল গীত। আমার আগের মতো সমাধি আমার লক্ষ্মীর পাচা। না, শুধু আমি এখান থেকে কিছুতেই নিয়ে যেতে দেব না। আমার কথা বলো বাবা। শুধু শিউলি নয়, তোমাকে গ্রামে ফিরে যেতে হবে। অসম্ভব। তোমার ওই নোংরা পোশাক ছেড়ে কাম্য বধুর সাজ পরে তোমাকে যে আমার সংসারের মঙ্গল কামনা করতে হবে। অসম্ভব। না
আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। এই মূর্খ দাদাকে ক্ষমা করে দিয়ে তুমি আমার ঘরে ফিরে যাও। কোথায় ফিরে যাব? ওই অজগা মধুপুরে? হ্যাঁ, হ্যাঁ, স্বামীর ভিটেই তো স্বর্গ। অসম্ভব! এই শহরে সুখ শান্তি আমি সেখানে কিছুতেই ফিরে যাব না। আমি তোমার পায়ে ছেড়ে বলছি, যান বেরিয়ে যান এখান থেকে। আমি চাইবো না। আমার পা ছাড়ুন। আগে বলো তুমি বাড়ি ফিরে না, আমি যাব না, পা ছাড়ুন। তুমি কি আমার ভাস্করকে দেখেছো? বলো না, বলো না গো, দেখেছো আমার ভাস্করকে? সেই যে বেরিয়েছে আজ বাড়ি ফিরে নি। বলো না গো, দেখেছো আমার এভাবে ভাস্কর করে কেন না? দুর্ভাগ্যের কালো মেঘে তোমার ভাস্করটি আজ হারিয়ে গেছে বর্দা। তুমি মিথ্যে কথা বলছো। আমার ভাস্কর হারিয়ে যেতে পারে না। সে না ফিরলে কে মোচাবে তার